আজকে পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো চলো শুরু করা যাক। এখানে বলেছে এক জীবের সাথে অন্য জীবের সম্পর্ক। এক জীবের সাথে অন্য জীবের কি ভাবে কেমন কেমন সম্পর্ক বা কি প্রকারের সম্পর্ক হতে পারে। একটা হতে পারে সহযোগিতা, মানে দুটো জীব যখন একে অপরকে পারস্পরিক সহযোগিতা বা সাহায্য করছে। দু নম্বর হতে পারে প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে কি, দুটো জীবের মধ্যে যখন প্রতিযোগিতা হচ্ছে, অর্থাৎ খাদ্য খাদক সম্পর্ক। মানে একটা জীব যখন অন্য একটা জীবকে খাদ্য হিসেবে ব্যবহার করছে, যেমন বাঘ ও হরিণের সম্পর্ক। 3 নম্বর হতে পারে পরজীবিতা। পরজীবিতাতে কি হচ্ছে, পরজীবিতা যখন আহ কোনো একটি প্রাণী অন্য কোনো একটি প্রাণীর আশ্রয়ে বসবাস করে। যেমন মানে এটাতে কি হয়, একজনের লাভ হয়, অন্যজনের ক্ষতি। যেমন কৃমি ও মানুষ। মানুষ, উকুন ও মানুষ। আমাদের পেটে যদি কৃমি থাকে, আমাদের সব পুষ্টি খেয়ে নেবে, আমাদের স্বাস্থ্য ভালো হবে না, আমাদের অসুখ করবে। তো আর একটা হচ্ছে উকুন। উকুন কি, আমাদের মাথায় যদি উকুন বাস করে, তো কি আমাদের আমাদের মাথায় তাহলে মানে অস্বস্তি হবে। তো এটাও এক ধরনের পরজীবিতা। তো এই 3 রকমের প্রধানত দেখা যায়। তো চলো পরে দেখছি কি আছে। এবার এখানে বলেছে মিথজীবিতা। আমি বলেছিলাম সহযোগিতা। মিথজীবিতা হচ্ছে সহযোগিতারই একটা ভাগ। এটাতে কি হয়, মিথজীবিতা মানে দুটো জীব একসঙ্গে বসবাস করবে এবং তারা একজন আরেকজনকে উপকার করবে বিভিন্নভাবে। একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে। দেখো এখানে একটা গন্ডার রয়েছে, ওর ওর পিঠে অনেক পাখি বসে আছে। এখানে কি হয়েছে, এরা সবসময় একসাথে মানে বসবাস করে না, কিন্তু কিছু কিছু সময় তো থাকে। তো এই গন্ডারের গায়ে কি অনেক উকুন আছে। এবার এই উকুনগুলোকে বা এটুলিগুলোকে পাখিগুলো খেয়ে ফেলে। ফলে পাখিগুলোরও যে খিদে পায়, খাদ্যের অভাবটাও পূরণ হয়, আর গন্ডারেরও সুবিধা হয়, গন্ডারেরও উকুন বা এটুলি শরীরে থেকে কমে যায়। এভাবে এদের মধ্যে মিথজীবিতার সম্পর্ক গড়ে ওঠে। সেরকম একইভাবে গরু আর বকের মধ্যে, বক বা সারস বা অন্যান্য পাখি কি করে, গরুর গায়ের উপর বসে গরুর গায়ের যে উকুন বা এটুলি আছে ওগুলোকে খেয়ে নেয়, ফলে ওদেরও পেট ভরে, গরুরও উপকার হয়। তারপরে আছে পিঁপড়ে আর অ্যাফিডস এর মধ্যে। অ্যাফিডস হলো এক ধরনের কীটপতঙ্গ, যেগুলো এই পিঁপড়ে, এটা পরে পড়ছি আমরা আর কি। পিঁপড়ে আর অ্যাফিডস মানে একে অপরকে এইভাবে সাহায্য করে। তো কি ভাবে করে, কেমন করে করে, চলো আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখো, এখানে একটা গল্প বলেছে যে রোহন আর অমিত স্কুলে যাচ্ছিল ধান ক্ষেতের পাশ দিয়ে। তো হঠাৎ করে এক ধরনের লালচে সবুজ ধরনের পানা একটা ধান খেতে চোখে পড়লো। তো ওদের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো যে এগুলো কি জিনিস, আগে তো কোনোদিন দেখিনি। তখন ওখান দিয়ে একটা কাকা যাচ্ছিল, নাম হচ্ছে করিম চাচা। তো তাকে জিজ্ঞেস করলো, তো তিনি বললেন এগুলো এজোলা। তো এজোলা কি, এজোলা হচ্ছে, এই প্রশ্ন এখানে আসতে পারে, এজোলা কি। এখানে কোশ্চেন হচ্ছে এজোলা কি। তো এখানে কি, এজোলা হচ্ছে এক ধরনের পানা, যে পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। এবার এখানে একটু বলে রাখি, আমরা কি অক্সিজেন গ্রহণ করি, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। গাছরা কি কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না। আর এখানে তোমরা নতুন একটা জিনিস জানলা, ব্যাকটেরিয়াও নাইট্রোজেন ছাড়া বাঁচতে পারে না। আমাদের কাছে অক্সিজেন যতটা দরকার, ব্যাকটেরিয়ারা অক্সিজেন নেয় না, মানে নেয় বলতে ওগুলো তোমরা বড় হয়ে পরে জানতে পারবা। তো বেশিরভাগ ব্যাকটেরিয়া কি করে, নাইট্রোজেন নেয়। আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি, ব্যাকটেরিয়ারাও নাইট্রোজেন গ্রহণ করে। তো কি করে, এরা আসলে কি এক ধরনের পানা, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে কি হয়, এজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর এজোলার পাতায় ওই ব্যাকটেরিয়া থাকবার ফলে কি হয়, ওই ব্যাকটেরিয়া গুলো আরো বেশি বেশি করে নাইট্রোজেন মানে বেঁধে ফেলে। ফলে কি, পাতার গোড়ায় বা মূলের গোড়ায় আরো বেশি নাইট্রোজেন হয়। আর নাইট্রোজেন কি করে, নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে, এটা মনে রাখবা। নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে যত বেশি নাইট্রোজেন হবে মাটিতে, তত মাটি উর্বর হবে।
আর যত মাটি উর্বর হবে তত উদ্ভিদ ভালো জন্মাবে, তত ফসল ভালো হবে। তাহলে কি হচ্ছে, এই পাতায় নাইট্রোজেন ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। মানে এজোলার পাতায় ব্যাকটেরিয়া থাকতে পারছে। আবার ব্যাকটেরিয়া কি করছে, ব্যাকটেরিয়ার পরিবর্তে গাছকে নাইট্রোজেন জুগিয়ে দিচ্ছে, যাতে গাছের মাটিতে আরো নাইট্রোজেন বেশি করে জমে, মাটি আরো উর্বর হয় আর গাছ আরো ভালো করে জন্মাতে পারে। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেরই উপকার হয়। তো দেখতে পাচ্ছ যে এখানে এজোলা এবং ব্যাকটেরিয়া দুজনার কত উপকার হচ্ছে। এজোলা ও ব্যাকটেরিয়া মিথজীবিতা এটা। তাহলে দুজনেরই উপকার হচ্ছে। এই যে একজন আরেকজনকে উপকার করছে এবং দুজনের উপকার হচ্ছে, এই সম্পর্কটাকে মিথজীবিতা বলা হয়। তাহলে এই যে এরকম প্রকৃতিতে দেখা যায় যে দুটো জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। যখন মিথজীবিতা কাকে বলে চাইবে, তখন এইভাবে এটা বাদ দিয়ে প্রকৃতিতে দেখা যায় যে দুটো জীব একে অপরকে সাহায্য করে বেঁচে আছে। আবার এই ধরনের সম্পর্ক অনেক সময় এমনও দেখা যায় যে দুটো জীবের এই ধরনের সম্পর্ক কেবল একটি জীবই উপকার পাচ্ছে, অন্যজনের উপকার কিছুই হচ্ছে না। উপকারও হচ্ছে না, অপকারও হচ্ছে না, মানে তার ক্ষতিও হচ্ছে না, লাভ হচ্ছে না, সেটাকেও মিথজীবিতা বলবো। তো প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক, যেখানে দুই বা বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, সেটাই হলো মিথজীবিতা। প্রকৃতিতে এমন এক ধরনের সম্পর্ক আছে যেখানে দুই বা ততোধিক জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, সেটাই হলো মিথজীবিতা। মিথজীবিতা কি, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, মিথজীবিতার উদাহরণ দাও। তখন এজোলা ও ব্যাকটেরিয়ার উদাহরণ দিলেও হবে, যে এজোলা ব্যাকটেরিয়া কিভাবে নিজেদের সাহায্য করে বেঁচে থাকে। 3 নম্বর কি, যে ধান গাছের ধান ক্ষেতের পাশে বা ধান ক্ষেতে যেখানে চাষ করবে সেটাতে এজোলা চাষ করলে কি হয়। এজোলা তো এক ধরনের পানা। এবার এজোলা যখন চাষ করা হয়, এজোলার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ওরা তো নাইট্রোজেন বেঁধে রেখে মাটিতে মিশিয়ে দেবে। এবার এজোলাগুলো ধরো শেষ করে দিল, উঠিয়ে টিঠিয়ে শেষ করে দিল, মাটি পরিষ্কার, মানে মাঠটা পরিষ্কার করে দিল। ফলে কি, মাটিতে তো নাইট্রোজেন মিশে আছে, মাটি তো উর্বর হয়ে গেছে, তখন যদি আমি ধান লাগাই তাহলে আরো ভালো ধান হবে। এই জন্য ধান খেতে পাশে বা ধান খেতে অনেক সময়, মানে যেখানে ধান চাষ করা হবে সেখানে আগে এজোলা চাষ করা হয়। এটাও একটা প্রশ্ন। তারপর পরেরটায় যাই। এই যেখানে অনেক মিথজীবিতার উদাহরণ দিয়েছে এবং তাদের কি কি জীবের মধ্যে মিথজীবিতা হচ্ছে এবং কেমন সম্পর্ক হচ্ছে, কি লাভ হচ্ছে, আর পাশে আমি ছবি আটকিয়ে দিয়েছি। যেমন গোবক, মানে যেগুলো গরুর উপর বসে, গোবকের ছবি তো পেলাম না এখানে। এগুলো বক নয়, এগুলো অন্য কোনো প্রাণী। তো এরকমই বসে, এখানে গরু হতো, এখানে বক হতো। তো কি হতো, গরু হাঁটার সময় ঘাসের মধ্যে নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। ফলে কি, গোবক গুলো গরুর গায়ে বসে, এই পোকাগুলো খুঁটে খুঁটে খায়, এর ফলে কি, ওদেরও পেট ভরে, গরুরও সুবিধা হয়। সাগর কুসুম, সাগর কুসুম হচ্ছে এক ধরনের আহ উম কি বলে, সামুদ্রিক উদ্ভিদ বলতে পারো, বা সামুদ্রিক, সাগর কুসুম সামুদ্রিক এক ধরনের প্রাণী। ওরা কি উদ্ভিদের মতো দেখতে, ওদের প্রাণীর মতো হাত পাতা থাকে না, কিন্তু এই যে এরকম, এই যে দেখতে পাচ্ছ, ওগুলো মানে এরকম মৃতদেহের গায়ে এরা জন্মায়, বুঝলে। এবার অনেক সমুদ্রে কি, সমুদ্রের প্রাণীরা তো সমুদ্রেই মারা যায়, যেমন বড় বড় তিমি, ওরা তো সমুদ্রের ভেতরেই মারা যায়, ওদের গায়ে এরকম পচা, মানে মৃতদেহ গলা, মানে ওইসব শরীরে এই সাগর কুসুম জন্মায়। এবার কি করে, এখানে সাগর কুসুম আর ক্লাউন মাছ কি করে, ক্লাউন মাছ সাগর কুসুমের সঙ্গে থাকে, সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। ফলে কি, সাগর কুসুম বেঁচে গেল। তার পরিবর্তে সাগর কুসুম ক্লাউনকে কি করে, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ এই ক্লাউন পায়। ফলে দুজনেরই লাভ হচ্ছে, ও ওকে শত্রু থেকে বাঁচাচ্ছে, আবার ও খাবার পাচ্ছে। ফলে এরা এইভাবে মানে একসাথে সহাবস্থান করে। তারপরে পিঁপড়ে, পিঁপড়ে আর জাবা পোকা, জাবা পোকাকে এফিড বলা হয়। জাবা পোকাগুলো এই যে এরকম দেখতে হয়, এই যেটা পিঁপড়ে, এদের কিভাবে সাহায্য হয়। জাবা পোকার কাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ, জাবা পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। শর্করা কি, একটা খাদ্যের অংশ। এবার ওই রসে তো শর্করা থাকে, এবার ওই শর্করা খেয়ে ওরা যে পটি করে, সেই পটিটার নাম হচ্ছে হাডিউই, কি, হানিডিউ। এবার পিঁপড়েদের পক্ষে এটি খুব উপেয় খাবার। এবার পিঁপড়েরা এই হানিডিউ খায়, ফলে ওদের লাভ হয়। এবং এই খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা কি করে, এই জাপ পোকাদের কিছু বলে না, লালন পালন করে, কারণ ওরা জানে, পিঁপড়েরা জানে যে এদের এদের কাছ থেকে আমরা খাবার পাবো, তো ওদের কেন ওদের ক্ষতি করবে। ফলে কি, এর লালন পালন করে এবং শত্রুর হাত থেকে বাঁচায়। শত্রু বলতে, ধরো আমাদেরই ধরো, যেখানে বেশি পিঁপড়ে থাকবে, ধরো অনেক পোকা হয়েছে, জাপ পোকা আমরা মারতে গেলাম, কিন্তু ওখানে পিঁপড়েও আছে, যেখানে বেশি পিঁপড়ে থাকবে কোনো প্রাণীরা সেখানে যাবে না, কারণ পিঁপড়ে আমাদের কামড়াবে, আমাদের কষ্ট হবে, আমরা যাবো না, অ্যাভয়েড করবো। তো এইভাবে প্রাণীদের হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছেও নিয়ে যায়, দেখো কতটা সাহায্য করছে। তো এটা হচ্ছে মিত্রজীবিতা সম্পর্ক। এই চারটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় দেবে।
যে কোনো একটা দিতে পারে। ভি ভি আই যে কোনো একটা দিতে পারে, বা যে কোনো উদাহরণও দিতে পারে, যে মিথ জীবিতার দুটো সম্পর্ক লেখো, মানে উদাহরণ লেখো। বললো অথবা এরকম বললো, সাগর কুসুম ও ক্লাউন মাছ একে অপরকে কিভাবে সাহায্য করে, পিঁপড়ে ও জাপ পোকা কিভাবে সাহায্য করে, গোবক ও গরুর মধ্যে কিরকম সম্পর্ক, ওদের কিভাবে এতে সাহায্য হয়, এরকম। তারপরে গন্ডার ও গোবক, এই যে গন্ডারের গায়ে যে টুলি থাকে সেগুলোকে এই এই পাখিগুলো খেয়ে নেয়। আর এরপরে গন্ডারেরও একটু স্বস্তি হয়। আবার ছিল সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম হয়, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে যায় সাগর কুসুমকে। আর সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বড় হয়, তখন সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে ফেলে। সাগর কুসুম কেমন দেখতে দেখেছে, যে এরকম রোমের মতো, নরম রোমের মতো দেখতে। এবার ওকে যখন এরকম পুরোটা ঢেকে ফেলবে, যেটা সন্ন্যাসী কাঁকড়া, এই যে এটা গুলো সাগর কুসুম, এটা যখন আরো পুরোটা ঢেকে ফেলবে, কোনো প্রাণী এসে সন্ন্যাসী কাঁকড়াকে বুঝতে পারবে না যে এটা সন্ন্যাসী কাঁকড়া। ফলে বড় বড় মাছ বা যারা এই সন্ন্যাসী কাঁকড়া খায়, তিমি মাছ বলো, অন্য হাঙর বলো, তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা সন্ন্যাসী কাঁকড়া। ফলে সন্ন্যাসী কাঁকড়া ওদের হাত থেকে বেঁচে যাবে, এইভাবে শত্রুদের হাত থেকে বেঁচে যাবে। এই যে সাগর কুসুম শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকল, এই যেগুলোকে টেন্টাকল বলে, এগুলো খুব বিষাক্ত হয়, কারণ যদি কোনো শত্রু থাকে, ওরা তো চলাফেরা করতে পারে না, ওরা এক জায়গাতে স্থির থাকে, বা এই যে সাগর কুসুম এই এই কাঁকড়ার গায়ে মানে উপর মানে জন্মিয়ে বা বসবাস করে এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়, যেখানে কাঁকড়া যাবে সেখানে ওদের গায়ে বসে থাকবে, চলে যাবে। যেমন গাড়ি হচ্ছে বোঝাই করা মালপত্র নিয়ে যায়, সেরকম। এবার সব প্রাণীকেই ভগবান বাঁচার জন্য একটা একটা কিছু দিয়েছে। তো এদের কাছে কি দিয়েছে, এদের হাত ফাত নেই, এদের এই টেন্টাকেল আছে, এগুলো খুব বিষাক্ত হয়। যখন কোনো মাছ বা কোনো কিছু যাবে এখান দিয়ে, তখন এরা কি করবে, বিষাক্ত টেন্টাকেল থেকে বিষ ছুঁড়ে ছুঁড়ে দেবে জলে, ফলে ওই জায়গাটা পয়জন হয়ে যাবে, ওখানে আসবে না অন্য কোনো প্রাণী। এই যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের রস পায়, এইভাবে সাহায্য করে। এগুলো সব মুখস্থ করতে হবে, এটাও ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এখানে। এরপরে কি আছে, কে খায় ও কাকে কাকে খায়, খাদ্য খাদক সম্পর্ক। আমি বলেছিলাম না প্রতিযোগিতা, প্রতিযোগিতা এটাকেই বলা হয়। প্রতিযোগিতা মানে এটা না যে কে আগে যেতে পারবে, কে আগে দৌড়াতে পারবে, হ্যাঁ এটাতেও আছে। যদি এটা হরিণকে বাঘ ধাওয়া করে, হরিণটা যদি বেঁচে পালিয়ে যেতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে তো বাঘের পেটে যাবে। তো কে খায় ও কাকে খায়, এটা হচ্ছে প্রতিযোগিতার সম্পর্ক। এটাকে খাদ্য খাদক সম্পর্ক বলা হয়, যার মধ্যে একটা পশু খাদ্য হবে আর একটা পশু খাদক হবে, মানে যে খায় তাকে খাদক বলা হয়, আর যেটা খাদ্য মানে যাকে খাচ্ছে, যেমন হরিণ হচ্ছে বাঘের খাদ্য, বাঘ হচ্ছে খাদক, বাঘ হরিণকে খাচ্ছে তাই খাদক, হরিণ হচ্ছে বাঘের খাদ্য। এটাকে খাদ্য খাদক সম্পর্কও বলা হয়। যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তারাই হচ্ছে খাদক, আর খাদকরা যাদের খায় তারাই হলো খাদ্য। দেখবা যে অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের ধরে খায়, যাদের মাংসাশী প্রাণী বলা হয়। আবার কিছু প্রাণী আছে যারা কোনো মাংস খায় না, যারা ঘাস পাতা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে বা ফলমূল খেয়ে বেঁচে থাকে, তারা তৃণভোজী। তৃণভোজী তাহলে উদাহরণ কি হবে তোমরা বলো? গরু, ছাগল, হরিণ, খরগোশ, মোষ, জেব্রা ইত্যাদি। আর মাংসাশী কোনগুলো? মাংসাশী হচ্ছে বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, ভাল্লুক, হরিণ, এই সরি হরিণ বলছি, কি সব বলছি। তো যাই হোক, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তাহলে তোমরা এখানে ছবিতে কমেন্ট করে লেখো যে এটা 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 কি হবে। এটা শিয়াল, তাহলে এ হবে মাংসাশী প্রাণী অর্থাৎ খাদক। এটা বন বিড়াল, এটাও খাদক। এটা কি, এটা খাদ্য। হরিণ হচ্ছে খাদ্য এবং তৃণভোজী প্রাণী, এটা বাঘের খাদ্য আর তৃণভোজী প্রাণী। তোমরা এবার বলো তো মানুষ কিরকম জাতীয় প্রাণী? মানুষ হচ্ছে সর্বভুক। গেল, এরপর হচ্ছে পরজীবিতা। পরজীবিতা কি? পরজীবিতা মানে পরের ওপর নির্ভর করে বেঁচে থাকা বা জীবন ধারণ করা, এটাকেই পরজীবিতা বলে। উদাহরণ দেই, যেমন উকুন। উকুন মানুষের মাথায় হয়, মানুষের মাথায় হয়ে মানুষের মাথার রক্তগুলো খেয়ে নেয়, মানে মানুষের ক্ষতি হয়, কিন্তু ওদের লাভ হচ্ছে, মানে একজনের ক্ষতি হবে একজনের লাভ হবে। তো এটাকে পরজীবিতা বলে। কৃমি, আমাদের পেটে কৃমি থাকলে মানে কৃমি আমাদের সব পুষ্টি খেয়ে নেবে, এর ফলে কি ওদের লাভ হবে কিন্তু আমাদের ক্ষতি হবে। বা যে কোনো ধরনের জীবাণুই আশ্রতে বলো, যদি ম্যালেরিয়ার জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, কি ম্যালেরিয়ার জীবাণুদের তো ওদের তো খুব আনন্দ, রোগ সৃষ্টি করবে আমাদের শরীরে, আমাদের শরীর থেকে মানে সবকিছু খেয়ে, কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের অসুখ হবে। তো কি, পরজীবিতা হচ্ছে অন্য জীবের দেহে বাসা বাঁধা ও বেঁচে থাকা, একেই বলা হয় পরজীবিতা।
এই যে মাথায় উকুন হয়েছিল গল্পটা তোমরা পড়ে নিও, এখানে উকুনের কথা বলা হয়েছে। উকুন হলো একটা পরজীবী। উকুন আসলে এক ধরনের পরজীবী। যারা আমাদের যারা আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরই পরজীবী বলা হয়। এই যে এখানে এটা তো প্রাণীদের গেল, আমরাও প্রাণী উকুনও প্রাণী। যদি বলে যে উদ্ভিদের পরজীবিতার একটি উদাহরণ দাও, তাহলে হবে স্বর্ণলতা উদ্ভিদ। স্বর্ণলতা উদ্ভিদ কি এক ধরনের লতানো উদ্ভিদ, মানে অন্য গাছকে অবলম্বন করে জড়িয়ে জড়িয়ে পাকিয়ে পাকিয়ে ওঠে। এই যে পরজীবী মানুষ ছাড়া অন্য প্রাণীদের দেহেও বাসা বাঁধে, কিন্তু এমনকি গাছেদের দেহেও পরজীবীরা বাসা বাঁধে। যেমন হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা, এই যে লতা কুল গাছ বর্ণ কোনো গাছের উপর দেখা যায়। এই গাছগুলো কি হয়, এই স্বর্ণলতাগুলো ওই কুল গাছের থেকে রস শোষণ করে, ফলে ওদের লাভ হয় যে ওদেরকে রস শোষণ করে শুষে নিয়ে নিজে বেঁচে থাকে। তো এই লতার রং হলুদ সোনার মতো হয় বলে একে স্বর্ণলতা বলা হয়। তাহলে যে উদাহরণ এখানে প্রশ্ন কি, পরজীবিতা কি? উদাহরণ দাও, এরকম যদি ধরে তাহলে যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। 2 নম্বর বলতে পারো পরজীবী কি, পরজীবী কাদের বলে। এদেরও উদাহরণ দিতে বললে যে কোনো উদাহরণ দিলেই হবে। 3 নম্বর বলতে পারে প্রাণীদের পরজীবিতার উদাহরণ দাও। তখন প্রাণীদের দিতে হবে পার্টিকুলারলি। 4 নম্বর দিতে পারে উদ্ভিদের পরজীবিতার উদাহরণ দাও। তখন এই স্বর্ণলতার উদাহরণ দিতে হবে। যে স্বর্ণলতা এক ধরনের পরজীবী উদ্ভিদ, এটি কুল গাছে জন্মায়, কুল গাছে জন্মিয়ে এটি মানে কুল গাছকে অবলম্বন করে বেঁচে থাকে, কুল গাছের রস শোষণ করে নিজে বেঁচে থাকে। এটা বলতে হবে। তারপরে কি আছে, এই যে তারপরে চার্ট দিয়েছে পরজীবী জীবাণুর নাম এবং তারা কোথায় বাসা বাঁধে, শরীরে কি কি লক্ষণ দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতেই পারে। আমি এখানে সব বলে দেবো। যক্ষ্মার জীবাণু কোথায় হয়, ফুসফুস ও হাড় নানা অঙ্গে, প্রধানত ফুসফুসে জন্মায়, ফলে জ্বর, দেহের ওজন কমে যাওয়া, কাশি, কাশির সাথে রক্তপাত, এটা খুব ইম্পর্টেন্ট। কাশি তো ঠান্ডা লাগলেও হয়, কিন্তু কাশির সঙ্গে যখন রক্তপাত শুরু হবে, রক্ত বের হবে আর অনেকদিন ধরে হবে, তখন বুঝতে হবে যে যক্ষ্মা হয়েছে। একে টিবিও বলে। যক্ষ্মার আর এক নাম টিবি। টিবি ফুল ফর্ম টিউবারকুলোসিস। ফিতাকৃমি কি, এই পাকস্থলী বা অন্ত্রে হয়। এর ফলে কি হয়, দুর্বলতা, খিঁচুনি হয়। ম্যালেরিয়ার জীবাণু কি, যকৃৎ লোহিত রক্তকণিকায় জন্মায়, এর ফলে জ্বর হয়, জ্বর হয়, রক্তাল্পতা হয়, দুর্বলতা হয়। আমাশয়ের জীবাণু অন্ত্রে হয়, বারে বারে পাতলা মল ত্যাগ হয়, শরীরে জলের ঘাটতি হয়। সেরকম ডায়রিয়ার জীবাণু, এটাও অন্ত্রে হয়, এটাও কি বারবার পাতলা মল ত্যাগ, জলের মতো মল ত্যাগ, শরীরে জলের ঘাটতি, সেম। তারপর আর কি দেওয়া যায়, উম, ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস কি হয়, এটা শরীরে কোথায় এটা কোথায় ডেঙ্গু ভাইরাস আশ্রয় নেয়, যকৃতে, রক্তে, এর ফলে জ্বর হয়। হাতে পায়ে গিঁটে গাঁটে ব্যথা হয়, দুর্বলতা হয়, ইত্যাদি। এগুলো সব পরজীবী। যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সব হচ্ছে কি পরজীবী। যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলোই হচ্ছে পরজীবী। যে কোনো জীবাণুই সমাজের জন্য পরজীবী। কিন্তু সব ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ক্ষতি করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে আমাদের সাহায্য করে। সেরকম কিছু ব্যাকটেরিয়ার উদাহরণ আমরা পরে পড়বো, যেগুলো আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে। ভালো ব্যাকটেরিয়া, এগুলো বাজে ব্যাকটেরিয়া। যে অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে, সেটা কি অন্যান্য প্রাণীদের উপর কি কি ভাবে নির্ভর করে মানুষ, খাবারের জন্য, যেমন হাঁস মুরগি, গরু,
এদের উপর মানুষ নির্ভর করে তো, গরু থেকে দুধ পায়, হাঁস মুরগি থেকে ডিম পায়, মুরগির মাংস খায়। জামা কাপড়ের জন্য কি, ওই ভেড়া বড় বড় যে ভেড়া আছে, ভেড়ার লোম থেকে কি সোয়েটার হয়, উলের পোশাক হয়। তো এইভাবে নির্ভর করে। তারপর ভেড়া চামড়া থেকে ওদের মেরে যে চামড়া হয়, ওগুলো কি লেদারের ব্যাগ তৈরি হয়, লেদারের জুতো, লেদারের ব্যাগ। আমরা বলি খুব দামি লেদার তৈরি হয়, লেদারের ব্যাগ বা লেদারের জুতো আমরা ব্যবহার করি। আর ওষুধের জন্যও ব্যবহার করি। তো চলো দেখা যাক কি কিভাবে হয়। অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে, যে খাবারের জন্য, যেমন মৌমাছির ওপর আমরা কি মৌচাকের জন্য নির্ভর করি, মৌচাক থেকে আমরা মধু পাই, গরু থেকে দুধ পাই, দুধ থেকে কি হয়, ঘি, মাখন, ছানা, দই, মিষ্টি, ঘোল ইত্যাদি হয়। এছাড়া কি ডিম, মাছ, মাছ থেকে মাছ খাই, ডিম, মাছ, হাঁস মুরগি থেকে মাংস পাই, তারপর ডিম পাই। এখানে সেটা তালিকা প্রস্তুত করতে বলেছে, আশা করি তোমরা পারবে। পরে জামা কাপড়ের জন্য, জামা কাপড়ের জন্য বলেছে কিভাবে, এক ধরনের রেশম মদ থাকে, সেগুলো থেকে রেশম তৈরি হয়। এই যে রেশম মদ, এটা দেখতে পাচ্ছ, এরা এক ধরনের লালা সৃষ্টি করে। ওদের লালাগুলো বায়ুর সংস্পর্শে এসে এরকম রেশম তৈরি করে। এই রেশমগুলো বুনে বুনে শাড়ি, তারপরে পোশাক আশাক তৈরি হয়। রেশম মথের চাষ করা হয় অনেক জায়গায়। রেশম মথের গুটিও দেখেছি দিদি। এই যে রেশম মথ কি করে, রেশম জামা কাপড় তৈরি করে, রেশম মথ থেকে পায়। উল, ভেড়ার লোম। তো হয়ে গেল। তারপরে লেদারের পোশাক, জামা কাপড় তৈরি, লেদার, লেদার হয়ে গেল, লেদার। পশুর চামড়া, ওষুধের জন্য। দেখো, এখানে অনেক গল্প বলেছে। তো ওষুধের জন্য বলতে কি কি ভিটামিন বা কি কি, ভিটামিনও তো এক ধরনের ট্যাবলেট, তাই জন্য এখানে ওষুধ বলেছে। ভিটামিন ট্যাবলেট আকারে আমরা পাই। তো সেই কি কি ভাবে আমরা ব্যবহার করি, যেমন ওষুধের নাম কি, কড লিভার অয়েল। কোন প্রাণী থেকে পাওয়া যায়, কড মাছ থেকে পাওয়া যায়। কড মাছের যে লিভার আছে, ওর থেকে যে তেল নিঃসৃত হয়, সেটা আমাদের খুব কাজে লাগে। এটাতে কি আছে, এটাতে ভিটামিন এ খুব বেশি পরিমাণে আছে। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, আর ভিটামিন ডি আমাদের হাড় ভালো রাখতে সাহায্য করে, দাঁত ভালো রাখতে সাহায্য করে। তো পরে চলো এই ভিটামিনটাকে একটু ভালো করে পড়ে নিই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। ভিটামিন ক রকমের হয়, জলে দ্রাব্য, দ্রাব্য মানে কি, দ্রাব্য মানে গলে যাওয়া। তাহলে জলে গলে যায় এমন ভিটামিন কি, ভিটামিন বি আর সি। আর স্নেহ পদার্থে দ্রাব্য, স্নেহ পদার্থ মানে যেগুলো ফ্যাট, ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট জাতীয় কি, ঘি, বাটার, তেল, এগুলো সব ফ্যাট। এগুলো স্নেহ পদার্থ, এগুলোতে দ্রাব্য বা এগুলো গলে যাওয়া ভিটামিন কি, ভিটামিন এ, ডি, ই, কে। তো এই ভিটামিন গুলো কিন্তু সব উদ্ভিদ ও প্রাণী উভয় থেকেই পাই আমরা। আর দেখো, আমরা কিন্তু সচরাচর ভিটামিন ট্যাবলেট খাই না, খেলে অসুবিধা নেই, কিন্তু খাই না, কারণ আমরা খাবারের মধ্যে প্রচুর ভিটামিন থাকে, সেগুলো আমরা পেয়ে থাকি, আমাদের শরীরে লেগে যায়। তো তাই জন্য আমাদের সচরাচর ভিটামিন খাওয়ার প্রয়োজন পড়ে না। এবার ভিটামিন গুলো কি কি হতে পারে, এখানে তো তোমাদের অনেক অল্প দিয়েছে, কিন্তু পরীক্ষায় আসতে পারে এখানে, তাই জন্য আমি এই চারটা বানিয়ে দিয়েছি। যেমন ভিটামিন এ, উদ্ভিজ্জ উৎস কি, মানে উদ্ভিদ থেকে যে সব আমরা উদ্ভিদ যখন আমাদের ভিটামিনের উৎস হিসেবে ব্যবহার হয়, মানে উদ্ভিদ থেকে যখন এই ভিটামিন পাই। আর প্রাণীজ উৎস মানে প্রাণী থেকে। ভিটামিন উদ্ভিদ থেকে কি কি পাই, গাজরে থাকে, তারপরে হলুদ শাকসবজি, তারপর গাজর, টমেটো, তারপর পাকা আম, পাকা পেঁপে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন ভিটামিন এর উৎস বলবে না, যে কোথা থেকে আমরা পাই, উদ্ভিদের থেকে বলতে গাজর থেকে পাই, 1 নম্বর এটা বলবা। হলুদ ক্যাপসিকাম, টমেটো, আর পাকা পেঁপে। এটা কি, চোখের রেটিনাকে, রেটিনা না মনে থাকলে চোখ সুস্থ রাখতে লিখলেও হবে। এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। এটা কি, এই চারটা কিন্তু মাস্ট। ভিভিআই যতগুলো স্টার দেওয়ার দিয়ে দাও, কারণ এখান থেকে পরীক্ষায় দেবেই। রাতকানা রোগ হয়, এইটা তো দেবেই, যে এই ভিটামিন এর কাজ কি, আর ভিটামিন এর অভাবে কি রোগ হয়, বা অভাবে কি লক্ষণ হয়, রাতকানা রোগ হয়, মানে রাতে দেখতে পায় না। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ভি কমপ্লেক্স কোথায় পায়, ঢেঁকি ছাঁটা চাল, লাল আটা, আর ভাতের ফ্যানে পাওয়া যায়।
আর প্রাণী বলতে এটা প্রাণীজ উৎসই বেশি, ঠিক আছে? মাছ, মাংস, দুধ, ডিম, পাঠার যকৃৎ। যকৃৎ মানে কি? যকৃৎ মানে মেটে। আমরা যে মেটে খাই সেটা হচ্ছে যকৃৎ। তো এটা যকৃতে বা মেটেতে পাওয়া যায়। এর এভাবে কি হয়? বেরি রোগ হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, মানে রক্তের অভাব ঘটলে, শরীরে রক্ত কমে গেলে রক্তাল্পতা, সেটাকে রক্তাল্পতা বলে। পেলেগ্রা রোগ হয়। বেরি রোগ মানে আহ হাড় ভালো করে না মজবুত হওয়া, হাড় বেঁকে যাওয়া, এই ধরনের রোগ হয়। ভিটামিন সি, এটা তো জানোই, টক জাতীয় যে কোনো ফল, যে কোনো লেবুতে ভিটামিন সি খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তো এটা খুব সোজা। আর এটা কি? ত্বক ও মাড়িকে সুস্থ রাখে। এর অভাবে স্কারভি রোগ হয়। এই স্কারভি রোগে কি হয়? মাড়ি থেকে রক্তপাত ঘটে, মাড়িগুলো একদম নরম হয়ে যায়, মাড়িগুলো লাল লাল হয়ে যায় আর রক্ত ঝরে, মাড়ি থেকে রক্তপাত হয়, তো এটা স্কারভি রোগ। এছাড়া ত্বকের বিভিন্ন সিমটম ডিস্টার্ব দেখা যেতে পারে ভিটামিন সির অভাবে। ভিটামিন ডি, ভিটামিন ডি সাধারণত প্রধান উৎস কি? ভিটামিন ডির প্রধান উৎস কি? সূর্যের আলো। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ভিটামিন ডির উৎস কি, সূর্যের আলো লিখে দেবা, তাহলেই হবে। আর এসব যদি মনে থাকে তাহলে লিখবা দুধ, ডিম, এগুলো। হাড়কে সুস্থ রাখে। এর ফলে কি হয়? এর ফলে রিকেট রোগ হয়। রিকেট রোগে শিশুদের হাড়গুলো বেঁকে বেঁকে যায়, টিউবে একদম বেঁকে যাবে, যে এরকম বেঁকে যাবে, এগুলোকে রিকেট রোগ বলা হয়। কি কি? অঙ্কুরিত ছোলা। তোমরা যে ছোলা খাও, ছোলা মাখা খাও ট্রেনে, সেই অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, সয়াবিন, এগুলোতে পাওয়া যায়। প্রাণীতে দুধ, ডিম পাওয়া যায়। এর 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 ফলে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। বন্ধ্যাত্ব মানে আহ বাচ্চা না হওয়া বা বাচ্চার জন্ম দিতে না পারা, ওটাকে বন্ধ্যাত্ব বলে। আর হচ্ছে ভিটামিন কে। কি? ভিটামিন কেও এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এর প্রধান কাজ হচ্ছে মানে রক্তক্ষরণ বন্ধ করা। কিছু কিছু মানুষের রক্তক্ষরণ বন্ধই হয় না, রক্তপাত কোনো কেটে গেলে, কোথাও কেটে গেলে যদি ভিটামিন কে এর অভাব থাকে, যদি কারো সেই রকম মানুষের যদি হাত ফাত কেটে যায়, তাহলে সেই রক্ত মানে এত পরিমাণে রক্ত বেরোবে যে বলার মতো না, রক্ত বন্ধই হবে না। তো রক্তক্ষরণ দেখা যায়, মানে রক্ত জমাট বাঁধে না, জমাট বাঁধতে অসুবিধা হয়। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বা। এখান থেকে প্রশ্ন আসবে যে ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, ভিটামিন এর কাজ কি, বা ভিটামিন এর অভাবে কি রোগ হয়, এরকম কাজ আসবে। ভিটামিন সির কাজ কি? তোমাদের তো ছোট, কি কি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এইটা, ভিটামিন সি, ভিটামিন ডি, এই তিনটে তো খুব ভালো করে পড়তেই হবে। এই তিনটে খুব ভালো করে পড়তে হবে, তারপরের গুলো তোমাদের, তোমরা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলেও অসুবিধা নেই। কিন্তু এই তিনটে কোথায় পাওয়া যায়, কি কাজ করে, আর এভাবে কি রোগ হয়, খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে আমি ছবি দিয়েছি যাতে মনে থাকে ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায়। এই যে কড মাছ, দেখো এটা সুইট পটাটো মানে মিষ্টি আলু, গাজর, পেঁপে, বিট, দুধ, এটা প্রাণীজ উৎস মানে গরুর দুধ, মাখন, ব্রোকলি, ডিম, এগুলোতে পাওয়া যায় ভিটামিন এ। এই যে ভিটামিন বি কমপ্লেক্স, প্রধানত ভিটামিন বি কমপ্লেক্স উদ্ভিদে কমই পাওয়া যায়, প্রাণী থেকে বেশি পাওয়া যায়। যেমন দুধ, মাংস, মেটেতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি, এই যে সব ধরনের লেবু সবই দেওয়া আছে। ভিটামিন ডি কোথায়? যে মাশরুমে পাওয়া যায়, ফিশ, সূর্যের আলো, সূর্যের আলো হচ্ছে প্রধান উৎস, এটা সূর্যের আলোই বলবা তোমরা। আর ভিটামিন কে বিভিন্ন শাক, লেটুস শাক, পালং শাক, বরবটি, তারপরে মটরশুঁটি, বাঁধাকপি, এগুলোতে পাওয়া যায়, এটা ভিটামিন ইর উৎস। তো এবার হচ্ছে দূষণ কমায় যারা, আমরা জানি গাছরা তো দূষণ কমায়, কারণ অক্সিজেন ত্যাগ করে গাছরা, অক্সিজেন পরিবেশের জন্য অনেক ভালো। এবার তাছাড়া কিছু প্রাণীও আছে যারা দূষণ কমায়। কিভাবে দূষণ কমায়? বিভিন্ন মানে পচা খাবার দাবার, পচা প্রাণীর মৃতদেহ, ওগুলো খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে, দূষণ কম হয়। এরকম কিছু প্রাণী বা প্রাণী কি? শূকর হতে পারে, ঈগল হতে পারে, কাককে তো ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ ওরা পরিষ্কার করে রাখে। তো এইগুলো পরিবহনে সাহায্য করে, মানে পরিবহন বলতে যাতায়াতে বা ট্রান্সপোর্টিং এর কাজে তো সাহায্য করে এমন কি প্রাণী? এটা খুব সহজ, সবাই জানে, গরু, মোষ, বলদ, ঘোড়া, এরা কি পরিবহনে সাহায্য করে, এরা কি পরিবহনে সাহায্য করে। এখানে সেটার উপরে একটা চার্ট দিয়েছে তোমাদের, এই চার্টটা তোমাকে সাহায্য করতো কিন্তু আর করে না। তো দেখবে এখন গরুর গাড়ি অনেক কমে গেছে, তোমরা তো দেখোইনি। গরু, ঘোড়ার গাড়ি বিশেষ করে, এগুলো খুব কমে গেছে। তো এগুলো আগে ব্যবহার হতো, এখন তো অনেক যানবাহন বেরিয়েছে, সেগুলো আর লাগে না। তারপরে এই যে ছবি,
তোমরা বাড়ির চাষকে কোথায় দেখেছো কিভাবে দিক পার করে দেওয়া হয়ে গেছে? তারপরে কি আমরা যেসব জীবাণুর উপর নির্ভর করি, যে প্রথমে বলছিলাম আমি প্রথম দিকে, যে কিছু জীবাণু আছে যারা আমাদের সাহায্য করে কিন্তু কোনো ক্ষতি করে না, তাদের ভালো জীবাণু বা উপকারী জীবাণু বলা হয়। সেরকমই কিছু জীবাণু আছে। তো তোমরা জানো যে দুধ থেকে দই হয়, কিন্তু কি এমন কারণে দুধ থেকে দই হয় সেটা আজকে তোমরা জানতে পারবা। দুধ থেকে দইয়ের ব্যাপারটা কোথায় গেল? এই যে দই পাতার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখবা দই যারা বানাতে পারবা, ইউটিউবে কোনো রেসিপি দেখবা দই কি করে বানায়, ওখানে দেখবা যে দুধের সাথে কোনো আগে থাকা কোনো কিছু দইয়ের অংশ মিশিয়ে দেয়। কিন্তু এটা কেন মিশিয়ে দেয়? কারণ দইতে ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা দুধকে জমিয়ে দই বানাতে সাহায্য করে। এবার যখন আগের পেতে রাখা কোনো দই থেকে যদি, এটা দই আর এটা দুধ, এই দইয়ের কিছু অংশ যদি এতে মিশিয়ে যাওয়া যায় দুধে, তাহলে কি এই দইয়ের সাথে যে ল্যাক্টোব্যাসিলাস আছে সেইগুলো এটার সাথে মিশে যাবে, তখন গিয়ে এরা কি করবে, রাতারাতি দুধকে দইয়ে পরিণত করবে। তাহলে ল্যাক্টোব্যাসিলাস কি করে, এটা কি এই দইয়ে আসলে খালি চোখে দেখা যায় না, এমন এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ল্যাক্টোব্যাসিলাস, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এটা দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটার নাম হচ্ছে কি, ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড দুধকে দইতে পরিণত করে। তাহলে এই দুধ, এই হলো দই। কে কে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস আর ল্যাকটিক অ্যাসিড। তাছাড়া কি পাউরুটি, পাউরুটি তৈরিতে, পাউরুটি তো কেমন ফোলা ফোলা হয়, কিন্তু কিভাবে তৈরি করে জানো? পাউরুটি ময়দা নেয়, ময়দার সঙ্গে ময়দা আর জল নেয়, আর কি লাগে, ইস্ট লাগে। এই ইস্ট কি করে, ইস্টও এক ধরনের মানে জীবাণু বা এক কোষী ছত্রাক। তো ওরা ময়দাকে বা আটায় থাকা যে শর্করা আছে সেইগুলোকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে কি কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল তৈরি করে। ময়দা বা আটার মিশ্রণ ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড, পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটি গা ফুটো ফুটো হয়ে যায়। তাহলে কিভাবে সাহায্য করে সেটা বুঝতে পারছো তোমরা? তাহলে ময়দা লাগে আর ইস্ট লাগে, ময়দা আর ইস্ট মিশিয়ে দিলাম। আর কি লাগে, ময়দা আর ইস্ট কি করে, এই শর্করা থাকে, শর্করাকে ভেঙে, এই বড় একটা শর্করা আছে একে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর কি ফলে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আর কি করে, এটাকে কার্বন ডাই অক্সাইড বলে। আর কি করে, আর হচ্ছে অ্যালকোহল তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড ময়দাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে, এবং এর পরে কার্বন ডাই অক্সাইড তো গ্যাস বেরিয়ে যাবে, তখন এই ছাঁকনির মতো ফুটো 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 হয়ে যায়। তাহলে পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়। ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতে ব্যবহার করা হয়। আর হচ্ছে কি, স্ট্রেপ্টোমাইসিস বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওগুলো কি, স্ট্রেপ্টোমাইসিন বলে এক ধরনের ক্রিম বা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া বিভিন্ন প্রজাতি থেকে স্ট্রিপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন এই ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়, এগুলো এক ধরনের মলম। সোপ্রামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন এগুলো এক ধরনের মলম, যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়? স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। তাহলে আজকে প্রশ্ন কি, মিঠো জীবিকা কি? উদাহরণ, এটা এক ধরনের প্রশ্ন। 2 নম্বর কি, উদ্ভিদের মিথজীবিতার উদাহরণ দাও। ওই চার্টটা মিথজীবিতার যে চার্ট ওইটা পড়বা। 4 নম্বর হচ্ছে পরজীবিতা কি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 5 নম্বর কি, পরজীবী কাদের বলে, উদাহরণ দাও। কিছু পরজীবী জীবের উদাহরণ দিতে বলে, পরজীবী কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর হচ্ছে খাদ্য
খাদক কাদের বলে? তারপর আহ মাংসাশী তৃণভোজী প্রাণী কাদের বলে? এটাও দিতে পারে। তারপর ওই যে দুধ থেকে কিভাবে দই হয়? পাউরুটি কিভাবে পাউরুটি কিভাবে তৈরি হয়? উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ব্যাকটেরিয়া ও অপকারী ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়া কোনটা? ল্যাক্টোব্যাসিলাস। আর অপকারী ব্যাকটেরিয়া কোনটা? আহ অপকারী ব্যাকটেরিয়া কি বলা যায়? যক্ষ্মার জীবাণু। যক্ষ্মার জীবাণু একটা ব্যাকটেরিয়া। ডেঙ্গু কিন্তু ব্যাকটেরিয়া না, ডেঙ্গু ভাইরাসের জন্য হয়। ভাইরাসের জন্য হয়, ডেঙ্গুর জীবাণু ভাইরাস। তারপর আহ ওই তো এই দুধ থেকে দই কিভাবে তৈরি হয়, ল্যাক্টোব্যাসিলাস কিভাবে সাহায্য করে দই বানাতে, বা ইস্ট কিভাবে সাহায্য করে পাউরুটি তৈরিতে, স্ট্রেপ্টোমাইসিস বলতে পারো। তারপর আর কি কিভাবে ওই আহ কি কিভাবে মানুষ প্রাণীদের উপর নির্ভর করে, কি কিভাবে উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভর করে। তারপর এই এই যে প্রশ্নগুলো, ওগুলো তো ওই চার্টেই আছে, ওগুলো তোমরা পড়বা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, আমি পরের ক্লাসে সেটা আলোচনা করে দেবো। ভালো থেকো, আজকের মতো এই অবধি। বাই।